সবুজ জ্বালানি, কম দূষণ আর সস্তায় পেট্রোল। গত কয়েক বছর ধরে ভারতের মানুষকে এই স্বপ্নে দেখানো হচ্ছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি মঞ্চে দাঁড়িয়ে বারবার দাবি করছেন ইথানলই বদলে দেবে ভারতের ভাগ্য। 20% থেকে শুরু করে 85%, এখন আবার 100% ইথানল চালিত গাড়ির কথা বলা হচ্ছে। কিন্তু এই চকচকে বিজ্ঞাপনের আড়ালে যে অন্ধকার সত্যিটা লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? আজকের ভারতে এক অদ্ভুত বাস্তব, যে ইথেনলকে পরিবেশ বাঁচানোর জন্য সবুজ অমৃত বলা হচ্ছে, সেটাই আজ দেশের মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ের বার্নিহাট থেকে শুরু করে সাধারণ মানুষের পকেটের টাকা, সব জায়গায় থাবা বসাচ্ছে এই জ্বালানি। একদিকে সরকারের বড় বড় দাবি, আর অন্যদিকে 8 বছরের এক নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু, যা আমাদের বাধ্য করছে একটি কঠিন প্রশ্ন তুলতে। ইথেনলকে সত্যিই ভারতের ভবিষ্যৎ, নাকি পরিবেশ বাঁচানোর নামে এক কর্পোরেট বিপর্যয়? পেট্রোলের দাম কি আদৌ কমবে, নাকি নষ্ট হবে আপনার স্বাদের গাড়িটি? আজ খুলে যাবে ইথেনল বিপ্লবের পেছনের আসল সত্য। নমস্কার, আমি শুভজিৎ। আজকের এই ভিডিওতে ইথেনল স্ক্যামের ব্যাপারে কথা বলতে চলেছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের সাপোর্ট অত্যন্ত দরকার। এছাড়া আমরা 1000 সাবস্ক্রাইবারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাস্তবটা বোঝার জন্য আমাদেরকে সবার প্রথমে জানতে হবে এই ইথেনল আসলে কি এবং কিভাবে এটি তৈরি হয়। সহজ ভাষায় বলতে গেলে ইথেনল হলো এক ধরনের উচ্চমাত্রার অ্যালকোহল, যেটি দিয়ে স্যানিটাইজার এবং মদ তৈরি হয়। এটি মূলত শাক বা কৃষিজাত পণ্য থেকে তৈরি হয় বলে একে বলা হয় বায়োফুয়েল। ভারতে প্রধানত আখের রস, চিনি তৈরি করার পর অবশিষ্ট এবং গুদামে পচে যাওয়া চাল বা ভুট্টা থেকে ইথেনল তৈরি করা হচ্ছে। এই শস্যগুলোর মধ্যে থাকা শর্করা বা চিনিকে প্রথমে বিশেষ ইস্ট ব্যবহার করে গাজিয়ে অ্যালকোহল বানানো হয়। এরপর সেই তরলকে রিফাইন করে 99.5% বিশুদ্ধ ইথেনল তৈরি করা হচ্ছে, যা পেট্রোলের সাথে মেশানোর জন্য উপযোগী হয়ে ওঠে। কাগজে কলমে দেখলে মনে হবে এ তো দারুণ ব্যাপার, কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসল থেকে দেশে জ্বালানি তৈরি হচ্ছে। কিন্তু আসল গল্পটা শুরু হয় এরপর থেকেই। ইথেনল তৈরির এই প্রক্রিয়া উপর দিয়ে দেখতে চকচকে, কিন্তু এটির ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর এবার সেটা বলি। 1 লিটার বিশুদ্ধ ইথেনল তৈরি করতে গিয়ে প্রায় 10 থেকে 12 লিটার জল অপচয় হয়। আর সেই জলই যখন ওয়েস্টেজ হিসেবে বাইরে বেরোয়, সেটি মারাত্মক দূষিত এবং অত্যন্ত অ্যাসিডিক তরল বজ্র রূপে উৎপাদিত হয়। এই বজ্র তরলটির তাপমাত্রা থাকে অনেক বেশি, আর এতে অক্সিজেনের মাত্রা এতটাই কম থাকে যে এটি যেখানে পড়ে সেখানকার সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যায়। এই বিপুল পরিমাণ বিষাক্ত জলকে যদি অত্যন্ত দামি বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রিটমেন্ট না করা হয়, তবে তা আশেপাশের মাটিকে চিরতরে দূষিত করে দেয়। শুধু তাই নয়, এটি বৃষ্টির জলের সাথে মিশে এই কেমিক্যাল যখন মাটির নিচে চলে যায়, তখন আশেপাশের সমস্ত কুয়ো এবং টিউবওয়েলের জল বিষাক্ত হয়ে ওঠে। এছাড়া এই ইথেনল তৈরির প্রক্রিয়াটি এমন একটি হিটের মধ্যে দিয়ে যায়, যার ফলে সেই কারখানাগুলোতে প্রচুর পরিমাণ ধোঁয়া নির্গত হয়ে পরিবেশ এবং বায়ু দূষণ ঘটাচ্ছে। আর ঠিক এই পরিবেশগত অপরাধটি ঘটছে এখন ভারতের বহু প্ল্যান্টে। এই বজ্র এবং বায়ু দূষণের সবচেয়ে জীবন্ত ও ভয়ঙ্কর উদাহরণ দেখতে হলে আমাদের যেতে হবে মেঘালয়ের রিভই জেলার বার্নিহাটে। যে মেঘালয়কে আমরা বিশুদ্ধ বাতাস আর সবুজ পাহাড়ের জন্য চিনি, সেই মেঘালয়ের এই শিল্পাঞ্চলটি আজ ইথেনল এবং অন্যান্য কেমিক্যাল ফ্যাক্টরির বিষাক্ত গ্যাসের চেম্বার হয়ে উঠেছে। সাম্প্রতিক পরিবেশের রিপোর্টে বার্নিহাটকে মেঘালয়ের অন্যতম সবচেয়ে দূষিত বাতাসের এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানকার ফ্যাক্টরিগুলো থেকে দিন রাজ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত জল এবং ধোঁয়া বেরোচ্ছে, তা স্থানীয় মানুষদের জীবন ওষ্ঠাগত করে তুলছে। বাতাসে কেমিক্যালের ঝাঁঝালো গন্ধের কারণে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া অসম্ভব। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চর্মরোগ বা স্কিন ক্যান্সারের হুহু করে প্রভাব বাড়ছে। ফুসফুসের জটিল সমস্যায় ভুগছে ওখানকার হাজার হাজার মানুষ। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হচ্ছে কারখানা থেকে যেগুলো বেরোচ্ছে সেটি আসলে ওয়াটার ভেপার, মানে বাষ্পভূত জল। কিন্তু সেই অঞ্চলের মানুষদের বক্তব্য যদি আপনারা শোনেন বা সেই অঞ্চলে গিয়ে যদি আপনারা দেখেন, সেখানকার প্রতিটি গাছের পাতায় কালো কালো স্পট পড়ে গেছে পলিউশনের। সেই অঞ্চলের এলাকাবাসীরা বলছে এই কারখানাগুলো হওয়ার আগে এখানকার অবস্থা এরকম থেকে ঠিক এরকম পরিণত হয়েছে। সবচেয়ে বুক ফাটানো খবরটি আসছে এই এলাকা থেকেই। এই মারাত্মক বায়ু দূষণ এবং ফুসফুসের ইনফেকশনের কারণে মাত্র 8 বছরের একটি নিষ্পাপ শিশু অকালে মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি জীবন শেষ হয়ে গেল তথাকথিত সবুজ জ্বালানি তৈরির বলি হয়ে। অথচ মূলধারার মিডিয়া এই বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। এবার এখানে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে, ইথেনল তো বিশ্বের অন্যতম দেশগুলোতেও তৈরি হচ্ছে, তাহলে ভারতে কেন এত ক্ষতি হচ্ছে?
আসুন তাহলে এবার দেখা যাক ব্রাজিলকে। ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহত্তম ইথানল উৎপাদনকারী দেশ, কিন্তু তারা এই কাজটি করে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে। ইথানল তৈরি করার পর যে ক্ষতিকর বজ্র বের হয়, ব্রাজিল সেটিকে নদীতে বা লোকালয়ে ফেলে দেয় না। তারা সেই বজ্রটিকে বিশেষ প্রক্রিয়ায় ড্রাই করে বায়োগ্যাস এবং কৃষি জমির জন্য অত্যন্ত উন্নত মানের পটাশ সমৃদ্ধ জৈব সার তৈরি করে। আর আমাদের ভারতে কি হচ্ছে, বার্নিহাটের মতো জায়গায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সঠিক বজ্র ব্যবস্থাপনা ছাড়াই ফ্যাক্টরিগুলো চালানো হচ্ছে। ব্রাজিল যদি পরিবেশ বাঁচিয়ে ইথানল তৈরি করতে পারে, তবে ভারতে কেন টেকনোলজি এবং বজ্র ব্যবস্থাপনায় এত বড় গাফিলতি? কেন মানুষের জীবনের চেয়ে কর্পোরেট লাভকে বড় করে দেখা হচ্ছে? এই পুরো ইথানল ফ্যাক্টরির পেছনে একটা বড় রাজনৈতিক প্রশ্ন রয়েছে। ভারতের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এই ইথানল নিয়ে সবচেয়ে বেশি যে প্রচার করছেন তিনি হলেন দেশের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তিনি যেখানেই যাচ্ছেন ইথানল গাড়ি, E100 ফিউল নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন। কিন্তু ভারতের জ্বালানি বা ফুয়েল সেক্টরটি কার অধীনে পড়ে? এটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে পড়ে, যার মন্ত্রী হলেন হারদীপ সিং পুরী। অথচ পেট্রোলিয়াম মন্ত্রী এই ইথানল ব্র্যান্ডিং বা দাম কমানোর ব্যাপারে নীতিন গাডকারির মতো এত উৎসাহিত নন। তাহলে পরিবহন মন্ত্রী কেন নিজের ডিপার্টমেন্টের বাইরে গিয়ে এই জ্বালানি নিয়ে এত মাতামাতি করছেন? এর পেছনে রয়েছে তার দুই ছেলে, নিখিল গাডকারি এবং সারাং গাডকারি। এই দুই ভাইয়েরই রয়েছে ইথানল ফ্যাক্টরি, যেখান থেকে প্রতিদিন প্রায় লিটার লিটার ইথানল প্রোডাকশন হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণ মুনাফা লাভ করছে। গত কয়েক বছরে এদের কোম্পানির ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 100 কোটির উপরে। সাধারণ মানুষের মতামত অনুযায়ী নীতিন গাডকারি তার দুই ছেলে ব্যবসার উন্নতির জন্য ইথানল নিয়ে এত লাফালাফি করছেন। নীতিন গাডকারি দেশের মানুষকে স্বপ্ন দেখেছিলেন যে পেট্রোলে ইথানল মিশালে পেট্রোলের দাম অর্ধেক হয়ে যাবে। पेट्रोल 100 रुपए से ऊपर जो मिलता है ये 15 रुपए पर आ जाएगा। কিন্তু বাস্তব চিত্রটা কি? আজ যখন পেট্রোলে 20 থেকে 85% পর্যন্ত ইথানল মেশানো হচ্ছে, আপনার শহরে কি 1 টাকাও কমেছে পেট্রোলের দাম? কমেনি। কিন্তু তিনি বলেছিলেন যে পেট্রোলে ইথানল মেশালে দাম কমবে। आप 120 रुपए जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपए लीटर करेंगे। দাম না কমার ধাক্কার পর এবার আসা যাক আমার আপনার গাড়ির ক্ষতিতে। সরকার এখন E20 ছাড়িয়ে E85 এবং E100 জ্বালানি বাজারে আনার তোড়জোড় করছে। কিন্তু আপনি কি জানেন, এই তেল আমার আপনার স্বাদের গাড়িটিকে চিরতর ধ্বংস করে দিতে পারে। ভারতে কোটি কোটি মানুষ যে গাড়ি বা বাইক চালান, সেগুলো মূলত তৈরি হয়েছে শুধুমাত্র পেট্রোলের জন্য। এবার যে সমস্ত গাড়িগুলো E20 বা E85 সাপোর্ট করার মতো বিশেষ মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, সেই গাড়িগুলোতে যদি জোর করে ইথানল মিশ্রিত তেল দিনের পর দিন ভরা হয়, তবে গাড়িগুলোর ফিউল পাইপ, ইঞ্জিন সিলিন্ডার এবং অ্যালুমিনিয়ামের পার্টগুলো দুটো মরচে পড়ে যাবে এবং প্লাস্টিক ও রবারের পার্টগুলো গলে যাবে। এর ফলে ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। অর্থাৎ পরিবেশ বাঁচানোর নাম করে সরকার যে জ্বালানি এনেছে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেট থেকে। সবুজ জ্বালানি বা বিকল্প জ্বালানির আমরা বিরোধী নই, কিন্তু যে জ্বালানি তৈরিতে বার্নিহাটের 8 বছর শিশুর প্রাণ চলে গেল, যে জ্বালানি সাধারণ মানুষের পকেট খালি করে নেতাদের পকেট ভরায় আর সাধারণ মানুষের গাড়ি নষ্ট হয়ে যায়, তাকে আর যাই হোক সবুজ জ্বালানি বা সবুজ বিপ্লব বলা যায় না। এই ইথানল নিয়ে আপনাদের মতামতটি কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।